আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সব সময় আমাকে কোয়েশ্চেন করে থাকেন যে কিভাবে পিএইচডিতে অ্যাপ্লিকেশন করা যায়, কিভাবে ফান্ডিং পাওয়া যায় বা কিভাবে প্রফেসরদেরকে মেইল করতে হয়। তো পিএইচডি নিয়ে আপনাদের অনেক কনফিউশন, কারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার করবেন খালেদ ইমরান ভাইয়া। তো পাশাপাশি আরেকটি বিষয় যে অনেকে ইউএসএতে পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে চান। তো ইউএসএতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কী কী ডকুমেন্টস লাগে এবং ইউএসএতে অ্যাপ্লিকেশন করার জন্য রিকোয়ারমেন্টস কী কী। তো এই বিষয়গুলা আজকের এই ভিডিও দেখলে আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পারবেন। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। তো ভাইয়া প্লিজ আপনার পরিচয়টা একটু দিবেন। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছিলাম, অনার্স মাস্টার্স করেছি সেখান থেকে। তারপর খুব অল্প সময়ের জন্য আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলাম, সেখানে লেকচারার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। এরপর 2022 সালে আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কামি স্কলারশিপটা পাই। তারপর সেখান থেকে এখন আমি গত বছর থেকে ইউএসএতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছি এবং সেখানে আমি ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিলে পিএইচডির জন্য নির্বাচিত হয়েছি। আমি ফান্ডিং পেয়েছি এবং এই বছর অগাস্ট থেকে আমি সেখানে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এবং আমার এই আজকের এই ভিডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। পাশাপাশি আমি শুরুতেই যে কোয়েশ্চেনটা করবো আপনাকে, সেটা হচ্ছে যে পিএইচডিতে আসলে কারা অ্যাপ্লিকেশন করতে পারে। সো যারা মাস্টার্স পড়ে কখন পিএইচডিতে অ্যাপ্লিকেশন করা যায় বা এজ রিকোয়ারমেন্টস আছে কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, পিএইচডিতে সমস্যা হচ্ছে কি যে আমি ইউএস এর কথাই বলবো শুধু, কারণ ইউএস এর ব্যাপারটা আমি খুব ভালো করে জানি বলে আমার বিশ্বাস। কিন্তু পিএইচডি অ্যাপ্লিকেশন এক এক দেশের জন্য এক এক রকম। ইউরোপে, জার্মানিতে আর হাঙ্গেরিতে, শুধুমাত্র আমরা যদি জার্মানি আর হাঙ্গেরির সাথে তুলনা করি তাহলে দেখা যাবে যে জার্মানিতে পিএইচডি অ্যাপ্লিকেশন একরকম, হাঙ্গেরিতে আবার আরেক রকম। অস্ট্রেলিয়ায় অ্যাপ্লিকেশন অন্যরকম, সেখানে রিকোয়ারমেন্ট অন্যরকম থাকে। মোটা দাগে বলতে গেলে নর্থ আমেরিকার মানে ইউএসএ আর কানাডার অ্যাপ্লিকেশনগুলো প্রায় একই রকম, তারপরেও কিছু ডিফারেন্স থাকে। তো শুধুমাত্র আমি ইউএস এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই বলবো, কোনো এজ রিকোয়ারমেন্ট থাকে না আসলে। ইউএস এর এটা একটা বড় সুবিধা। প্রায় 4000-এর বেশি ইউনিভার্সিটি ইউএসএতে আছে এবং সেখানে এমনও কোনো পিএইচডি প্রোগ্রাম আমি দেখেছি যে কারো বয়স 60-62, তারপরেও তারা পিএইচডিতে এনরোলড হয়েছেন। তো আমাদের দেশের এডুকেশন সিস্টেমে যেমন একটা সমস্যা থাকে যে একটা এজ রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে এই বয়স পর্যন্ত সবাই হয়তো পড়াশোনা করতে পারবে এই লেভেলে, কিন্তু ইউএসএতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি এটা বলেন যে শুধুমাত্র মাস্টার্স করেও কেউ ইউএস পিএইচডি করতে পারবে কিনা, তা না। মাস্টার্স ছাড়াও অনেকে শুধু ব্যাচেলার্স করেও কিন্তু পিএইচডি করতে পারবে ইউএসএতে এবং সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আপনার প্রোফাইলটা একটু ভালো থাকতে হবে, আপনার ভালো পাবলিকেশন থাকতে হবে। যদি আপনি কনফিডেন্ট মনে করেন নিজেকে যে হ্যাঁ আমি ব্যাচেলার্স করেছি এবং আমি তারপরে পিএইচডিতে অ্যাপ্লাই করবো, সেটা আপনি করতে পারেন, কিন্তু আগেই বলে দেই আপনার চান্সটা অনেক লিমিটেড হয়ে যাবে। নরমালি সবাই মাস্টার্স করেই তারপর পিএইচডির জন্য অ্যাপ্লাই করে। হ্যাঁ, এই বিষয়টা আমরা বাংলাদেশে যারা আছে তারা অনেকেই মনে করে যে ব্যাচেলর করে পিএইচডি করা যাবে না। তো বাট আপনারা জেনে রাখুন যে ব্যাচেলর করেও আপনারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আরেকটি বিষয়, পিএইচডিতে অ্যাপ্লিকেশনের প্রসেসটা আসলে কীরকম। আবার একটা কথা বলি, ইউএসএতে সোশ্যাল সায়েন্সেস থেকে যারা পিএইচডিতে অ্যাপ্লাই করেন, যারা সায়েন্সের সাবজেক্টগুলো থেকে পিএইচডিতে অ্যাপ্লাই করেন, সায়েন্সের সাবজেক্টের মধ্যে অনেক ডিভিশন থাকে। অনেকে কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, অনেকে আবার বায়োলজিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। সবগুলোর মধ্যেই একটু ডিফারেন্স আছে। আমি যেহেতু সোশ্যাল সায়েন্স থেকে, আমি সোশ্যাল সায়েন্সের ব্যাপারেই বলতে পারবো। তবে প্রত্যেকটারই মেবি কোনো একটা বেসিক ক্রাইটেরিয়া আছে, মানে সবগুলোর একটা বেসিক ক্রাইটেরিয়া আছে যে আপনি মাস্টার্স করে এইভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই প্রসেসটা যদি একটু বলতেন। হ্যাঁ, ইউএসএতে পিএইচডি অ্যাপ্লিকেশনের প্রসেসটা একটু জটিল। আগে আমি সময় ব্যাপারটা বলি, তারপরে কি লাগে সেগুলো আমি বলবো। সময় হচ্ছে, অ্যাপ্লিকেশন নরমালি শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে এবং বেশিরভাগ ইউনিভার্সিটিতে ডিসেম্বর মাসে, ভালো ইউনিভার্সিটি যেগুলো টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি, প্রথম 100টা র্যাঙ্কিংয়ের মধ্যে যে ইউনিভার্সিটি পড়ে, তারা ডিসেম্বরের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে ফেলে। তবে মিড র্যাঙ্কের ইউনিভার্সিটি যেগুলো 100 থেকে 400, 500 কি 600 পর্যন্ত, তারা জানুয়ারি 15 তারিখ পর্যন্ত সেই ডেটটা এক্সটেন্ড করে। তবে কোন ইউনিভার্সিটি সেগুলো আবার মার্চ পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। তবে এই অ্যাপ্লিকেশনটা শুরু হয় সেপ্টেম্বরে, কোন টপ
100 যেগুলো আছে এগুলোর শেষ হয়ে যায় মোটামুটি ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, ডিসেম্বরের 1 তারিখ থেকে হ্যাঁ। 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। বাট বাকিগুলা অনেক সময় লাইক অ্যাপ্লিকেশন করা যায় বাকিগুলোতে। তারপরেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন, কিন্তু টপ স্কুলগুলোতে অ্যাপ্লিকেশন করার সুযোগ আপনার অনেক কমে আসবে। বুঝতে পারছি। এটা হচ্ছে টাইমলাইন। হুম, তবে এর ভেতরে আবার একটা হিডেন টাইমলাইন আছে। হুম। হিডেন টাইমলাইন হচ্ছে যে অ্যাপ্লিকেশন আপনি মনে করছেন সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু আসলে সেপ্টেম্বর থেকে শুরু হয় না। আপনার এই প্রসেসটা নিজে থেকে এই প্রসেসটা আপনি শুরু করতে হবে হয়তো মার্চ, এপ্রিল কি মে থেকে। কেন? তার কারণ হচ্ছে সাবজেক্ট ভেদে কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার আগে থেকে প্রফেসরের সাথে যোগাযোগ করতে হয়। ইউএসএ আপনার প্রফেসরের সাথে যোগাযোগ করে ওনার যদি আপনার প্রোফাইল ভালো লাগে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই প্রফেসরের সাথে কাজ করা যেতে পারে, এই প্রফেসরের ল্যাবে কাজ করা যেতে পারে, আমি সায়েন্সের সাবজেক্টের কথা বলছি, সেক্ষেত্রে আপনার প্রফেসরের সাথে যোগাযোগটা আগে করে ফেলতে হবে। প্রফেসর হয়তো আপনার বেশ কয়েক ধাপে ইন্টারভিউ নেবে, হয়তো একটা কি কারো কারো ক্ষেত্রে 3টা ইন্টারভিউ নেয়। তো এই সময়টুকু কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারেন যে তো আপনি আই গেস ফার্স্ট স্টেপটা হবে যে লাইক কোনো প্রফেসরের সাথে কানেক্টেড হওয়া মোটামুটি সবার ক্ষেত্রে। হ্যাঁ, সায়েন্সের সাবজেক্টে তো এটা আমার কাছে মনে হয় মাস্ট। হ্যাঁ। তবে সোশ্যাল সায়েন্সেস আর বায়োলজিক্যাল সায়েন্সেস এর ক্ষেত্রে প্রফেসরের সাথে যোগাযোগ না করেও কিন্তু অনেকে ফান্ডিং পেয়েছে। তবে সেটা খুব রেয়ার। আপনার কাছে যেহেতু সুযোগ থাকবে, আপনার কাছে সময় থাকবে, আপনি কেন সেই সময়টাকে ইউটিলাইজ করবেন না? হয়তো আপনার সেন্ট্রাল ফান্ডিং মানে হচ্ছে যে ওই ডিপার্টমেন্টের কাছে পুরো ইউনিভার্সিটি থেকে কিছু পরিমাণ টাকা আসে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের পালা পোষার জন্য। তো ওই টাকাটাকে ইউটিলাইজ করা হবে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টের পেছনে। আপনি সেন্ট্রালি মানে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন, ডিপার্টমেন্ট আপনাকে যদি এলিজিবল মনে করে আপনাকে হয়তো অ্যাডমিশন দেবে এবং আপনাকে ফান্ডিং দেবে। কিন্তু সেক্ষেত্রে আপনার প্রফেসরের সাথে যোগাযোগ না করলেও চলে। আপনাকে ওইখানে আপনি যখন ওয়েবসাইটগুলোতে দেখবেন ডিপার্টমেন্টে, সেখানে কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকবে যে এটা সেন্ট্রাল ফান্ডিং, প্রফেসরের সাথে যোগাযোগ করার দরকার নেই। এবং একজন গ্র্যাড কোঅর্ডিনেটর থাকে, গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর, যিনি আসলে এই পুরো প্রসেসটাকে দেখবেন। তাকে অ্যাসাইন করা হয়েছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে উনি পুরো প্রসেসটাকে দেখবেন, কিভাবে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের অ্যাডমিশন হবে, তাদের কোনো সমস্যা থাকলে উনি সেটার আনসার দেবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম একজন গ্র্যাড কোঅর্ডিনেটর থাকে। নর্মালি উনি একজন ফ্যাকাল্টি মেম্বার হন, তবে খুব রিয়ারলি উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে পারেন। তো আপনারা যদি কোনো ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড থাকেন, আমি প্রথমে বলবো আপনারা গ্র্যাড কোর সাথে যোগাযোগ করেন। গ্র্যাডকোই আপনাকে অনেক ডিরেকশন দিয়ে দেবে যে এইখানে সেন্ট্রাল ফান্ডিং হচ্ছে কিনা, এখানে আপনাকে প্রফেসর আগে ম্যানেজ করতে হবে কিনা, এগুলো সব উনি বলে দেবেন। তো মার্চ থেকে এপ্রিল মে এই সময়টুকুতে আপনি হয়তো প্রফেসরকে খুঁজে বের করতে পারেন। হয়তো আপনার রিসার্চ ইন্টারেস্টটা এমন যে আপনি ধরেন ডেমোক্রেসি নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো আমেরিকাতে এই 4000 ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রথমত সব ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স বা অ্যানথ্রোপোলজি বা সোশিওলজিতে হয়তো পিএইচডি প্রোগ্রাম নেই। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন ডিপার্টমেন্ট কোন ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামটা আছে। তো তখন দেখা যাবে যে এই 4000 ইউনিভার্সিটি আমি বলছি, এটা সংখ্যা অনেক কমে আসবে। বুঝতে পারছি। এবং আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে সেখানে যদি কোনো প্রফেসর না থাকে, আপনি সেখানে তো কাজ করতে পারবেন না ভবিষ্যতে। তো আপনাকে তখন খুঁজে বের করতে হবে যে আপনি ধরেন ডেমোক্রেসি নিয়ে কাজ করতে যাচ্ছেন বা এনভায়রনমেন্টাল পলিটিক্স নিয়ে কাজ করতে যাচ্ছেন, এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড প্রফেসর আসলে কোন ইউনিভার্সিটিগুলোতে আছে। তো এইটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে, ফ্যাকাল্টি মেম্বারদের ইন্টারেস্ট দেখতে হবে। তো সেজন্য বলছি যে অ্যাডমিশনের প্রসেসটা কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হয় না, এটা অনেক সময় শুরু হয় মার্চ, এপ্রিল, মে থেকে। তারপর আপনি প্রফেসরের সাথে আপনার যদি যোগাযোগ হয়, উনি যদি আপনাকে পছন্দ করেন, যদি মনে হয় যে হ্যাঁ উনার সাথে কাজ করা সম্ভব, সেক্ষেত্রে আপনি আই থিঙ্ক এই বিষয়টাই সব থেকে ডিফিকাল্ট, কারণ প্রফেসর বের করা, ইউনিভার্সিটি শর্ট লিস্ট করা, কারণ সব ইউনিভার্সিটিতে তো আমার প্রোগ্রাম থাকবে না, তারপর আমি ফান্ডিং পাবো কিনা, এই বিষয়টাতে একটু বেশি সিরিয়াস হওয়া উচিত শুরু থেকেই সিরিয়াস হওয়া উচিত। কিন্তু এটা খুব বেশি ডিফিকাল্ট না যদি আমরা সিস্টেমটা জানি। যেমন সায়েন্সের সাবজেক্টগুলোতে যেটা হয় যে আপনি যদি লিঙ্কডইনে খুব বেশি অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখবেন যে লিঙ্কডইনেই অনেক সময় প্রফেসররা বলে দেন যে আমি ল্যাবে এর পরের ফলের জন্য বা সেপ্টেম্বর আগস্টের জন্য আমি স্টুডেন্ট নিচ্ছি। ওনারা হয়তো এটা জানুয়ারিতেই বলে দেবেন বা হয়তো মার্চেই বলে দেবেন। প্রফেসরদের আপনি যদি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকেন তখন এটা আপনি জানতে পারবেন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যেটা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি ইউজ করেছি। আমাদের তো সেই সুযোগ নেই যে প্রফেসররা এরকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমাদেরকে খুঁজবেন। আমি তখন দেখেছি গুগল স্কলারে আপনি দেখবেন যে একজন প্রফেসরের প্রোফাইলের নিচে, প্রোফাইলটা যখন আপনি ওপেন করবেন, ওনার নামের নিচে বেশ ওনার রিসার্চ ইন্টারেস্ট গুলো দেওয়া থাকে এবং সেই রিসার্চ ইন্টারেস্ট ক্লিক করলেই আপনি ওই রিসার্চ ইন্টারেস্টের আন্ডারে কাজ করেন
এরকম টপ প্রফেসর তাদের লিস্ট কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনি একজন প্রফেসরের মাধ্যমে, ধরেন আপনি ডেমোক্রেসি নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি একজন প্রফেসরকে খুঁজে বের করেছেন যে হ্যাঁ উনি সত্যি সত্যি ডেমোক্রেসি নিয়ে কাজ করেন, কিন্তু একজন প্রফেসরে আটকে থাকলে তো আপনার চলবে না। আপনি তখন ওনার গুগল স্কলারের প্রোফাইলে যাবেন, প্রোফাইলের নিচে দেখবেন যে ওনার কি কি রিসার্চ ইন্টারেস্ট আছে। ধরেন উনি সিভিল সোসাইটি নিয়েও কাজ করেন, ডেমোক্রেসি, ডেমোক্রেটাইজেশন, ডেমোক্রেটিক রাইটস এগুলো নিয়ে কাজ করেন। আপনি ডেমোক্রেসিতে ক্লিক করলেন, দেখবেন যে ডেমোক্রেসি নিয়ে যত প্রফেসর কাজ করে সারা দুনিয়ায় মোরালেস তাদের 90% এর প্রোফাইল চলে আসবে। হ্যাঁ বুঝতে পারছি। এভাবে আপনি খুঁজে বের করতে পারেন খুব ইজিলি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয়, ধন্যবাদ এই বিষয়টা ক্লিয়ার করার জন্য, কারণ অনেকের এই বিষয়টা ক্লিয়ার না যে কিভাবে আমি প্রফেসর খুঁজে বের করবো, বা কিভাবে আমি যে সাবজেক্টে পড়ি ওই সাবজেক্টে কোন প্রফেসর রিসার্চ করছে, তো এই বিষয়টা ক্লিয়ার না। তো আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। আরেকটা বিষয় যে পিএইচডি এর ক্ষেত্রে আমরা শুনি যে ফান্ডিং, তো ফান্ডিংটা কি বাধ্যতামূলক, মানে ফান্ডিং ছাড়া কি কেউ পড়ে, বা এই বিষয়টা কি একটু যদি ক্লিয়ার করতেন। ফান্ডিং ছাড়া পড়ার সুযোগ আছে, কিন্তু আমরা তো আসলে একটা ডেভেলপিং কান্ট্রি থেকে এসেছি। আমাদের মেইন টার্গেট অনেকেরই থাকে না যে আমি বিদেশে চলে যাব এবং সেখানে যে নিজের ক্যারিয়ার গড়ে তুলব। অনেকেরই টার্গেট থাকে তারা দেশে ফেরত আসবে। তো আপনি যদি শুধুমাত্র বিদেশে যাওয়ার জন্য পিএইচডি করতে যান, আমার কাছে মনে হবে সেটা একটা বড় ধরনের নির্বুদ্ধিতা। পিএইচডি একটা খুব বড় জার্নি, এবং এই জার্নিটা খুব সহজ জার্নি না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আপনাকে জীবনের এমন একটা পর্যায়ে 5 থেকে 6 বছর কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হচ্ছে, যেই সময়টাতে আপনি হয়তো বাইরে জব করলে অনেক বেশি স্যালারি পেতেন, বা আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার মতো পসিবিলিটি আপনার থাকতো। বা এমনও আমি দেখেছি যে বাংলাদেশ থেকে এসে ইউএসএ তে পিএইচডি করছেন, ওনাদের হয়তো পরিবারে খুব প্রিয়জন মারা গেছেন, কিন্তু ওনার পক্ষে তখন আর দেশে ফেরত আসা সম্ভব হচ্ছে না। পিএইচডি যখন আপনি করতে যাবেন আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কেন পিএইচডি করব? পিএইচডি করবেন আপনি তখনই, প্রথমত আপনি যদি একাডেমিয়ায় আপনার ক্যারিয়ার করতে চান। একাডেমি মানে আপনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চান। আপনি অলরেডি হয়তো শিক্ষকতা পেশায় আছেন এবং আপনার প্রমোশনের জন্য বা আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য পিএইচডিটা দরকার, সেক্ষেত্রে আপনি পিএইচডি করতে পারেন। আরেকটা হচ্ছে একাডেমির পার্ট হিসেবে আপনি যদি কোনো একটা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করতে চান, বা এমন কোনো এনজিও বা থিঙ্ক ট্যাঙ্ক যেটা এই রিসার্চকে ফোকাস রেখে কাজ করে, তো সেক্ষেত্রে আপনি পিএইচডি করতে পারেন। এর বাইরে আপনার কাছে যদি মনে হয় যে সবাই বিদেশে চলে যাচ্ছে, আমিও বিদেশে যাই পিএইচডি করার জন্য, সেটা আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন হবে না। এখন ফান্ডিং ছাড়া পিএইচডি করা যায় কি না, করা যাবে, কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পিএইচডি করতে গেলে আপনাকে কিন্তু সেমিস্টার ফি দিতে হবে, এবং সেই ইউএসএ তে সেমিস্টার ফির পরিমাণ কিন্তু অনেক বেশি। আপনি একই সাথে পড়াশোনা এবং স্টুডেন্ট হিসেবে আপনি ইউএসএ তে কিন্তু কোনো ধরনের জব করতে পারবেন না লিগ্যালি। এই ফান্ডিংটা কি কি কভার করবে? ধরেন আপনি লাইক কত ধরনের ফান্ডিং রয়েছে, বা লাইক ফর এক্সাম্পল আমরা যখন টিউশন ফি, লাইক ফর এক্সাম্পল এখানে আমি ব্যাচেলর করতে আসছি, অনেক সময় দেখা যায় যে 50% টিউশন ফি আমাকে দেওয়া হচ্ছে, অনেক সময় আমার ফুলি ফান্ডেড, লাইক আমার সব কিছু কভার করা হচ্ছে। তো এই ফান্ডিংটা কি কি কভার করে? এই ফান্ডিং এর কি ডিফারেন্ট টাইপস রয়েছে কিনা? হ্যাঁ, নর্মালি ফান্ডিংটা যেভাবে ডিজাইন করা হয় সেটা হচ্ছে আপনার সেমিস্টার ফি পুরোপুরি দেওয়া হবে ইউনিভার্সিটির পক্ষ থেকে, বা সেটা ওয়েভ করা হবে। দ্বিতীয়ত আপনাকে একটা লিভিং কস্ট হিসেবে আপনার চলাফেরার জন্য একটা একটা বরাদ্দ থাকবে। আপনার আনুষঙ্গিক যেসব খরচ ইউনিভার্সিটিকে দেওয়া উচিত, সেমিস্টার ফি ছাড়াও কিন্তু প্রত্যেকটা বিদেশের ইউনিভার্সিটিগুলোতে আরো কিছু এক্সট্রা টাকা দিতে হয়, যেমন ট্রান্সপোর্টেশন ফি, ল্যাব ফি বা লাইব্রেরি ফি, বিভিন্ন ধরনের। হ্যাঁ, এবং সেগুলো আমাদের নিজেদের দেশের ইউনিভার্সিটিগুলোতে খুব কম, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে খুব কম, কিন্তু এই বিদেশি ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় পার সেমিস্টার সেগুলো কিন্তু অনেক বেশি টাকা চলে যায়, এবং ইউনিভার্সিটি ভেদে এটা ভ্যারি করে, কিন্তু ইন জেনারেল এটা কখনো কখনো $1500 থেকে $2000 হতে পারে। এটা আমাদের অনেকেরই জন্য অনেক বেশি টাকা। তো এইটা মকুফ করা হয় অনেক ক্ষেত্রে। আপনার নিজের জন্য আপনি একটা ইন্স্যুরেন্স পাবেন, সেই ইন্স্যুরেন্সে হয়তো কখনো কখনো পুরো সবটুকুই কভার করা হয়, এবং কখনো কখনো বলা হয় যে আপনার চোখ এবং দাঁত ব্যতীত বাকি সবকিছু কভার করা হচ্ছে। ইন জেনারেল এটা হচ্ছে ফুলি ফান্ডিং এর সিনারিও, কিন্তু এর বাইরেও কখনো কখনো ফান্ডিং যখন এনশিওর করা হয় এই ইউনিভার্সিটি থেকে পুরোটা কভার করা হচ্ছে আপনার টিউশন ফি, আপনাকে হয়তো ওই $2000 বা $1500 যেটা ইউনিভার্সিটি ফি, সেটা হয়তো আপনাকে দিতে হতে পারে। এটা আপনি সবসময় ইউনিভার্সিটি থেকে ক্লিয়ার হয়ে নেবেন। আপনার গ্র্যাডকোকে এটা কোয়েশ্চেন করবেন যখন আপনার ফান্ডিং হবে বা ফান্ডিং অফার করার পর্যায়ে চলে এসছে, তখন আপনি গ্র্যাডকোকে কোয়েশ্চেন করে বলবেন যে আমাকে কি ইউনিভার্সিটি ফি দিতে হবে কি না। আরেকটা বিষয় আমি এক্ষেত্রে বলতে পারি যে গ্র্যাড কোঅর্ডিনেটর ছাড়াও ওই ইউনিভার্সিটিতে যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে তাদেরকেও কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে, এবং কখনো কখনো গ্র্যাডকোকে অনুরোধ করলে তারাও কিন্তু এরকম 2-1 জনের ইমেল অ্যাড্রেস আপনার কাছে শেয়ার করবে।
তখন আপনি তাদেরকে প্রশ্নগুলো করলে আরও অনেক বেশি পরিষ্কার হতে পারবেন। কেন? তার কারণ হচ্ছে গ্র্যাড কোঅর্ডিনেটরকে আপনার মনে রাখতে হবে যে গ্র্যাড কোঅর্ডিনেটর উনি একজন এমপ্লয়ি ইউনিভার্সিটির, এবং সবসময় চাইলেও উনি হয়তো আপনাকে পুরো সিনারিওটা বলতে পারবেন না। কিন্তু একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট অনেক ক্ষেত্রে ক্যান্ডিডলি আপনাকে বলে দেবেন যে এখানে এই সমস্যা আছে, এই সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। তো এই হচ্ছে ফান্ডিং এর সিনারিও। আবার বলছি যে কখনো কখনো এই ফান্ডিং এ সবকিছু কভার করা হয়, আবার কখনো কখনো দুই একটা বিষয় কভার করা হয় না। তাহলে মোটামুটি অ্যাটলিস্ট বলা যায় যে ফান্ডিং পেলে আপনার টিউশন ফি, তারপর মোটামুটি যেগুলো রেজিস্ট্রেশন ফি এগুলো কভার হবে। বাট এটা যদি একেবারে ফুলি ফান্ডেড হয় তাহলে আপনার ইন্স্যুরেন্সও অনেক সময় কভার করা হবে। ইন্স্যুরেন্স এবং থাকার জন্য আপনি নিজে চলাফেরার জন্য বেশ একটা ভালো অ্যামাউন্টের টাকা পাবেন। আর আরেকটা বিষয় আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কারা পিএইচডিতে আসবে, পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবে, আপনি অলরেডি এক্সপ্লেন করেছেন, তো এটা স্কিপ করব। লাস্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখি লাইক স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ, তো এই স্কলারশিপে দেখা যায় যে পিএইচডি এর জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো পিএইচডি এর জন্য যে স্কলারশিপ দেওয়া হয় এবং ফান্ডিং, একটু আগে আপনি যে বিষয়টা বললেন, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আর আরেকটা বিষয়, যারা স্কলারশিপ নিয়ে আসে তাদের স্কলারশিপের বাইরে কি এক্সট্রা ফান্ডিং থাকার পসিবিলিটি আছে কিনা? ওকে, প্রথমে যেটা বলি যে স্কলারশিপ আর ফান্ডিং এর মধ্যে ডিফারেন্স, হ্যাঁ একটা অবশ্যই ডিফারেন্স আছে। স্কলারশিপ নর্মালি যেটা হয়, সব ক্ষেত্রে বলবো না, কিন্তু ইন জেনারেল যেটা হয় যে একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা সরকার নিজে বা কোনো একটা স্পেসিফিক অর্গানাইজেশন একজন স্টুডেন্টের পড়াশোনার জন্য তাকে কিছু পরিমাণ অর্থ দিচ্ছে। যেমন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, ডিএএডি স্কলারশিপ জার্মানির, বা সুইডিশ ইন্টারন্যাশনাল স্কলারশিপ, এসআই স্কলারশিপ, এই স্কলারশিপগুলো, বা আরেকটা স্কলারশিপের আমরা কথা বলতে পারি রোড স্কলারশিপ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট বা কোনো একটা অর্গানাইজেশন স্টুডেন্টকে টাকা দিচ্ছে পড়াশোনা করার জন্য। কিন্তু ফান্ডিংটা পুরোপুরি আসলে ইউনিভার্সিটি কেন্দ্রিক, এবং ফান্ডিং দুই রকম হতে পারে। একটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে ফান্ড দেওয়া হচ্ছে, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে। আরেকটা হচ্ছে একজন প্রফেসর, উনি হয়তো কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, ওই প্রজেক্টের জন্য উনি একটা অর্থ পেয়েছেন, সেই অর্থের একটা অংশ দিয়ে উনি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টকে রাখছেন। ঠিক আছে। এখন সেকেন্ড কোশ্চেনটা যেটা যে বললেন যে স্কলারশিপের বাইরে এক্সট্রা কোনো টাকা পয়সার সুযোগ সুবিধা আছে কিনা, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে একটা ডিপার্টমেন্টে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট, উনি মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলে পড়াশোনা করতে আসেন না কেন, উনি চাইলে এক্সট্রা কিছু দায়িত্ব নিতে পারেন। আমি হাঙ্গেরির ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্টে রিসার্চ প্রজেক্ট থাকে, উনি চাইলে সেখানে প্রফেসরের সাথে যোগাযোগ করে প্রফেসরকে হেল্প করতে পারেন, বা প্রফেসরের যদি কোনো কারিকুলাম রিলেটেড কোনো হেল্প লাগে সেটা উনি করে দিলেন, সেক্ষেত্রে হয়তো একটা অর্থ উনি পেতে পারেন। আরেকটা যেটা হয় যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে মেন্টরশিপের একটা সুযোগ থাকে। মেন্টরশিপ মানে হচ্ছে নতুন যেসব স্টুডেন্টরা আসছে সেই স্টুডেন্টদের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প করার জন্য এই মেন্টরশিপের সুযোগ থাকে, সেখান থেকেও একটা অর্থ পাওয়ার সুযোগ থাকে। ওকে, থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং দ্য কোয়েশ্চেন্স। ওকে ভাইয়া, এখন সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটি হচ্ছে যে আমেরিকাতে যারা পিএইচডি করতে যাবে তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? আচ্ছা, প্রথমত আপনার যদি ডিপার্টমেন্ট চায় সেক্ষেত্রে আইএলটিএস স্কোর লাগবে, এবং ডিপার্টমেন্ট যদি চায় সেক্ষেত্রে জিআরই স্কোরটা লাগবে। আমি সবসময় বলি যে অনেকে এখন বলছেন যে জিআরই না দিলেও চলে, ইউনিভার্সিটি জিআরই ওয়েভ করেছেন, তো জিআরই দেওয়ার কি দরকার। আমি বলবো আপনি জিআরই দেন। কেন বলবো? তার কারণ হচ্ছে ইউনিভার্সিটি যদি নাও চায় সেক্ষেত্রে আপনি জিআরই স্কোরটাকে সাবমিট করেন, যদি স্কোরটা খুব বেশি খারাপ না হয়ে থাকে। কেন বলবো? তার কারণ হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, একটা মিড রেঞ্জের ইউএস এর ইউনিভার্সিটিতে ওরা হয়তো প্রতি বছর 5 থেকে 6 জনের বেশি গ্র্যাজুয়েট স্টুডেন্ট নেবে না, এবং তার জন্য অ্যাপ্লাই করে 2 থেকে 300, কখনো কখনো 600 অ্যাপ্লিকেন্ট, এবং এই অ্যাপ্লিকেন্ট কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে করছে না, এরা সারা বিশ্ব থেকে এবং এমনকি আমেরিকা থেকেও করছেন। তো আপনি যদি জিআই স্কোরটাকে সাবমিট করতে পারেন, যদিও সেটা মিড রেঞ্জের হোক, খুব বেশি ভালো না হলেও অসুবিধা নেই, আপনি সাবমিট করছেন, তার মানে হচ্ছে আপনি অনেকের থেকে এগিয়ে যাচ্ছেন। আপনার ফাইলটাকে নিয়ে ওনারা যখন নাড়াচাড়া করবেন, ওনারা দেখবেন আচ্ছা ঠিক আছে, এই স্টুডেন্টটা জিআরই দেওয়া আছে, অন্য আরেকজন স্টুডেন্ট তার প্রোফাইলটা সিমিলার, সেই স্টুডেন্ট হয়তো আফ্রিকান কোনো একটা কান্ট্রি থেকে এসছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলটাকে বেশি ভ্যালু দেওয়া হবে। আচ্ছা, তো জিআরই স্কোর লাগবে প্রথমত। দ্বিতীয়ত এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এক্ষেত্রে একটু সময় দিতে হবে, সবাই বলে যে কমপক্ষে 1 থেকে 2 মাস সময় দিতে হবে, এটা সুন্দর করে গুছিয়ে ইউনিভার্সিটির চাহিদা অনুসারে লিখতে হবে। তৃতীয়ত লাগে হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশনস, এলওআর। পিএইচডির ক্ষেত্রে 3 জন রেফারি লাগে। এই 3 জন হতে পারেন যে আপনি যেখানে জব করছেন বা জব করতেন সেখানকার আপনার সুপারভাইজার, বা সবচেয়ে ভালো হয় যদি আপনার প্রফেসর, আপনার ইউনিভার্সিটির কোনো একজন টিচার। অনেকের প্রশ্ন থাকে যে আমার ইউনিভার্সিটিতে প্রফেসর নাই, আমার ইউনিভার্সিটিতে লেকচারার আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেশি।
কোনো সমস্যা নেই। ওনারা যদি আপনাকে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে বলা হয় ইন জেনারেল, আমি স্পেসিফিক্যালি বলবো না, আমাদেরকে বলা হয় যে তুমি একটা লেটার অফ রেকমেন্ডেশন লিখে নিয়ে আসো, আমি সেটা সাইন করে দেবো। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে যেটা হয় যে আমেরিকাতে কিন্তু সবাই পড়ে। আমরা যদি মনে করি যে ওনারা লেটার অফ রেকমেন্ডেশন পড়বে না, ওনারা সেটা পড়ে দেখেন এবং পড়ে ওনারা বুঝতে পারেন যে এটা আসলে স্টুডেন্ট লিখেছে। সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার লেকচারার হোক বা প্রফেসর হোক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, যিনি হন, উনি নিজেই যদি লিখে দেন। যদি উনি সময় দিতে না পারেন সেক্ষেত্রে আপনি লিখে দেন, কিন্তু ওনাকে দিয়ে একবার রিভাইজ করে নিলে ভালো। যদি সম্ভব হয় এটা ফেস টু ফেস ওনার কাছ থেকে আইডিয়াগুলো শেয়ার করলে সবচেয়ে ভালো হয়। কারণ আপনি ইমেল করলেন, উনি হয়তো সেটা দেখবেনও না, বা দেখলেও আপনি কাছাকাছি থেকে যেভাবে বিষয়টাকে তুলে নিয়ে আসতে পারবেন সেটা হয়তো ইমেলে সেটা সম্ভব হবে না। আর চেষ্টা করবেন LOR এ স্পেসিফিক অ্যানেকডোটস দেওয়ার। অ্যানেকডোটস মানে হচ্ছে, ধরেন আপনি এই লেকচারের আন্ডারে কোনো একটা রিসার্চ প্রজেক্টে কাজ করেছেন, বা ওনার টিএ হিসেবে কাজ করেছেন, বা স্পেসিফিক্যালি কোনো একটা স্পেসিফিক ক্লাসে আপনার সাথে ওনার একটা ভালো ডিসকাশন হয়েছিল। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো যখন আপনি তুলে নিয়ে আসবেন, তখন যারা এটা পড়বেন তারা কনভিন্সড হবেন যে না, এটা অন্য সব LOR যেগুলো আসলে 3 থেকে 4 দিনের মধ্যে ইন্টারনেট ঘেটে বের করে কপি পেস্ট করা হয়েছে, সেখান থেকে একটু ডিফারেন্ট, এবং আপনার প্রোফাইলটাকে তখন একটু বেশি গুরুত্ব পাবে। গেল LOR। তারপরে থাকে একটা রাইটিং স্যাম্পল। রাইটিং স্যাম্পলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়, এমনকি আপনার অ্যাসাইনমেন্টও যদি হয় সেটাও রাইটিং স্যাম্পল হতে পারে। কিন্তু আমি বলবো যে সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা জার্নাল আর্টিকেল বা বুক চ্যাপ্টার এইটাকে রাইটিং স্যাম্পল হিসেবে সাবমিট করতে পারেন। বেশিরভাগ ইউনিভার্সিটিতে একটাই চায়। কোনো কোনো ইউনিভার্সিটি, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার একটা ইউনিভার্সিটি 2টো রাইটিং স্যাম্পল চেয়েছিল। তো আপনারা রাইটিং স্যাম্পল নিয়ে এখনই কাজ শুরু করে দিতে পারেন। এমনটাই যে হতে হবে যে এটা একটা জার্নাল আর্টিকেল হতেই হবে এমন তা না। আপনার খুব ভালো থিসিস ওয়ার্ক, আপনি যেটা মাস্টার্সে করেছেন, বা আপনার খুব ভালো কোনো একটা অ্যাসাইনমেন্ট যেটা খুব বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, সেটাও রাইটিং স্যাম্পল হিসেবে হতে পারে। তবে বেস্ট হচ্ছে জার্নাল আর্টিকেল, এবং সেটা অবশ্যই প্রিডেটরি জার্নাল না, ভালো একটা জার্নাল যেখানে পিয়ার রিভিউ হয়। পিয়ার রিভিউ হওয়ার পরেই তারপরে আপনার সেই আর্টিকেলটা পাবলিশ হয়েছে। এইসব ডকুমেন্টই মূলত লাগে। ওকে ভাইয়া, তো আরেকটি কমন কোয়েশ্চেন, যে আমরা যখন পিএইচডিতে অ্যাপ্লিকেশন করি তখন কতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে সেটা ভালো হবে, এবং সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কত টাকা খরচ হবে আমার ফুল অ্যাপ্লিকেশন প্রসিজিওর বা আমার শুরু থেকে শেষ পর্যন্ত? আচ্ছা, মোরালেস আমি বলবো 6টা থেকে 8টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করেন। এর হয়তো 2টা হবে খুব টপ লেভেলের ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি। নেভার নো, আপনি হয়তো জানেন না, আপনি মনে করছেন যে আপনার প্রোফাইলটা অত ভালো না, আমি অ্যাপ্লাই করবো না। কিন্তু আপনার প্রোফাইলের এমন একটা কিছু, হয়তো কোনো একটা কনফারেন্সে আপনি জয়েন করেছিলেন, বা কোনো আপনার পেপারটা এতই সুন্দর যে ওনারা কনফিডেন্স হয়েছেন এবং কনফিডেন্স হয়ে আপনাকে ফান্ডিং দিয়ে দিবে। হ্যাঁ, দিতে পারে, এটা খুবই সম্ভব, এটা বেশ কয়েকবার হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে 4টা ইউনিভার্সিটি যেটা মিড র্যাঙ্কের, আর তৃতীয়ত 2টো ইউনিভার্সিটি বা 4টা ইউনিভার্সিটি যেগুলোতে আপনি একটু লোয়ার র্যাঙ্কের, ধরেন 800 থেকে 1200 বা 1500, যেখানে আপনি মনে করছেন যে এগুলো শিওর শট, আপনার দিলেই হবে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, রিসেন্টলি আমি একজনের প্রোফাইল বা ওনার এক্সপিরিয়েন্স উনি শেয়ার করছিলেন, সেটা পড়ছিলাম ফেসবুকে। উনি বলছিলেন যে উনি 6টা জায়গায় অ্যাপ্লাই করেছেন, 2টো হচ্ছে টপ র্যাঙ্কের, 2টো মিড র্যাঙ্কের, আর 4টা হচ্ছে লো র্যাঙ্কের, আর বাকি 2টো হচ্ছে লো র্যাঙ্কের, মোট 6টা জায়গা। তো ওনার টপ র্যাঙ্ক থেকে 2টো জায়গা থেকে ওনাকে অ্যাডমিশন দিয়েছে, কিন্তু বাকি 4টা থেকে ওনাকে অ্যাডমিশন দেয়নি। তো এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনাকে হয়তো কোনো জায়গা থেকে অ্যাডমিশন দিবে না, এটা নাও হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর বা আপনি কিরকম এফোর্ট দিয়েছেন তার উপর। আর কেমন টাকা পয়সা খরচ হতে পারে, প্রত্যেকটা ইউনিভার্সিটি হয়ে এটা ভ্যারি করে। কোনো কোনো ইউনিভার্সিটিতে হয়তো $150 চাই, ইউনিভার্সিটি অফ হিউস্টন সেটা $150 চেয়েছে। আবার কোন ইউনিভার্সিটিতে $50 থেকে $60, ইউনিভার্সিটি অফ টেনেসি সেখানে $60 দিলেই হয়। তো গড়ে ধরে রাখি যে আমাদের 10,000 টাকার মতো খরচ হবে পার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে। তো আপনি যদি 6টা জায়গায় অ্যাপ্লাই করেন, আপনাকে 50 থেকে 60,000 টাকা লাগবে। এর বাইরে কিন্তু আরো অনেক খরচ আছে, সেটা ভিসা অ্যাপ্লিকেশনের সময় দেখা যায় যে আপনার বেশ কিছু পরিমাণ 80,000 টাকার মতো খরচ হতে পারে। এরপরে ট্রেনের টিকিট আছে, সেখানে সময় ভেদে আপনি যদি একটু আগে কাটেন সেক্ষেত্রে হয়তো আপনার 1.5 লাখ টাকা 1,20,000 টাকা খরচ হবে, একটু পরে কাটলে অনেকে 4 লাখ টাকা খরচ হয়েছে, এরকম খবর জানা আছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, কারণ অনেকেই আসলে পিএইচডিতে পড়তে চায়, অনেকেই, বাট আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বা অ্যাকচুয়ালি প্রসিডিউরটা কি, এই বিষয়টা নিয়ে সবার খুব ভালো একটা ধারণা নাই। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। পাশাপাশি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আবারও ভাইয়াকে নিয়ে আসার জন্য, যদি পসিবল হয়। ভাইয়া অনেক বিজি হয়ে যাবেন, কারণ উনি রিসেন্টলি ইউএসএতে যাচ্ছেন। তো চেষ্টা করব ভাইয়াকে নিয়ে আসার জন্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।